আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসরুমে আমি ফারজান আহমেদ আজকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আবারও গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়, চলো আমরা দেখি কি আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নবম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নবম অধ্যায়ে মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা, সুষম খাদ্য পরিকল্পনায় মৌলিক খাদ্যগোষ্ঠীর গুরুত্ব, এই বিষয়গুলো আছে। তো আজকে আমরা পার্ট 1 আর পার্ট 2 এর কিছু অংশ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই, খাতা, ডায়েরি সামনে নিয়ে বসো। আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84 পৃষ্ঠায় নবম অধ্যায় সবাই বের করবে। প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক খাদ্যগোষ্ঠী, এখানে তোমরা দেখেই বুঝতে পারছো একটা খাদ্য পিরামিডের ছবি আছে যেখানে অনেক ধরনের খাদ্য আছে। তোমরা ইংরেজি বইতে পঞ্চম শ্রেণীতেও খাদ্য পিরামিড নিয়ে পড়েছো, অন্য শ্রেণীতে পূর্বের শ্রেণীগুলোতে আগে পড়েছো তোমরা খাদ্য পিরামিড নিয়ে। মৌলিক খাদ্যগোষ্ঠীর যে চিত্রটা আছে সেখানে আমরা অনেক খাদ্যের সমাহার দেখতে পাই। যেখানে খাদ্য পিরামিড আছে, বেঁচে থাকার জন্য আমাদের আসলে মূলত খাদ্যের চাহিদা, খাদ্য আমাদেরকে আমাদের তাপ শক্তি, বেঁচে থাকার জন্য আমাদের দেহের বৃদ্ধির জন্য আমাদের যে প্রতিদিন ক্যালোরির প্রয়োজন হয় সেই ক্যালোরির যোগান দিয়ে থাকে। কিন্তু আমরা যদি জেনে বা না জেনে একই খাদ্য বারবার গ্রহণ করি বা প্রয়োজনের চাইতে অতিরিক্ত খাদ্য গ্রহণ করি, আমরা যদি একই ধরনের খাবার বেশি খেতে থাকি তাহলে দেখা যাবে আমাদের অতিপুষ্টির সমস্যা হতে পারে, আমাদের খাদ্য গ্রহণে অরুচি আসতে পারে, একঘেয়েমি আসতে পারে। সেই সঙ্গে আমাদের কিন্তু অন্য যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো আছে সেটার আমাদের চাহিদা যদি যতটুকু থাকে সেটুকু আমাদের ব্যাহত হলে আমাদের শরীর কিন্তু সমস্যাগ্রস্ত হয়ে পড়বে। সেই জন্য আমাদের মৌলিক খাদ্যগোষ্ঠী সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পুষ্টিবিজ্ঞানীরা মৌলিক খাদ্যগোষ্ঠী সকল খাদ্যকে একটা বিশেষ তালিকাভুক্ত করে মৌলিক খাদ্যগোষ্ঠী প্রণয়ন করেছেন। তারা সকল খাদ্যকে কয়েকটি ভাগে ভাগ করে খাদ্য গ্রহণের জন্য উৎসাহিত করেছেন। এই যে ভাগগুলো আছে, এই ভাগগুলোর প্রতিটি খাবারেই মূলত পুষ্টি উপাদানের প্রাপ্যতা একই রকম থাকে। আমরা যদি মৌলিক খাদ্যগোষ্ঠী সম্পর্কে ধারণা থাকে তাহলে আমরা খাবার গ্রহণের সময় একই রকম খাদ্য প্রতিদিন না গ্রহণ করে আমরা খাদ্য গ্রহণে আমরা বৈচিত্র্য সৃষ্টি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, খাদ্যের উপাদান এবং দেহে খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে সকল খাদ্যকে কয়েকটি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয়। এদেরকে মূলত মৌলিক খাদ্যগোষ্ঠী বা মৌলিক খাদ্যশ্রেণী বলা হয়। আমরা চলো বইয়ের ভাষায় দেখি আমরা কি পাচ্ছি। এখানে যে খাদ্য পিরামিডটা আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, সবার নিচে যে ছবিটা আছে তোমাদের বইয়ে মৌলিক খাদ্যগোষ্ঠী নবম অধ্যায়ে এই যে ছবিটা আছে, আমি এই ছবিটাই এঁকেছি। এখানে প্রথমে আমরা দেখছি কি, এখানে কি জাতীয় খাদ্য বলো তো? এখানে শর্করা জাতীয় বা শস্য জাতীয় খাদ্য শ্রেণী আছে। একদম প্রথমেই এই শস্য জাতীয় খাদ্য শ্রেণী থেকে আমরা আমাদের যে তাপশক্তি পেয়ে থাকি, আমাদের প্রতিদিনকার প্রায় অর্ধেক তাপশক্তি কিন্তু আমরা এই জাতীয় খাদ্য উপাদান থেকে পেয়ে থাকি। তারপর দ্বিতীয়টাতে আছে শাকসবজি ও ফল জাতীয় খাদ্যশ্রেণী। তৃতীয় শ্রেণীতে আছে দুধ ও দুগ্ধজাত খাদ্যশ্রেণী। আর এর উপরে সবার উপরে আছে কি, এটা তেল জাতীয় খাদ্য বা মিষ্টি জাতীয় খাদ্যশ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে একটা যে ছকটা আছে তোমরা খেয়াল করো যে আমি এঁকেছি যে রেখচিত্রটা, মৌলিক খাদ্যশ্রেণীগুলো থেকে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ। এই যে একই শ্রেণীভুক্ত খাদ্য এখান থেকে বেছে নিয়ে যে কোনো একটা খাবার আমাদের প্রতিবেলায় কিন্তু সংযুক্ত করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা ধাপ থেকে কিন্তু আমাদের খাবার অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে মৌলিক খাদ্য শ্রেণীগুলো থেকে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করবে যিনি বা যে ব্যক্তি, তার কি হবে, সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত হবে। আর সুষম খাদ্য গ্রহণ যদি নিশ্চিত হয় তাহলে দেহের চাহিদা অনুযায়ী সকল পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া সম্ভব হবে। আর যখন দেহের পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে আমরা পাবো তখন কি হবে, দেহের যথাযথ পুষ্টি সাধন হবে, যা কি করবে, আমাদের সুস্থ দেহ গঠনে সহযোগিতা করবে। তাহলে আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থীরা, বইয়ের ভাষায় তোমাদের এখানে মৌলিক খাদ্যগোষ্ঠীর যে সংজ্ঞাটা আছে 85 পৃষ্ঠায়, খাদ্যের উপাদান এবং দেহে খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে সব শ্রেণীর খাদ্যের সমন্বিত সুষম খাদ্য পরিকল্পনা করার জন্য
খাদ্যকে কতগুলো মৌলিক গোষ্ঠীতে বিভক্ত করা হয়। এই ভাগটা কারা করেছেন? পুষ্টিবিজ্ঞানীরা করেছেন। এই যে ভাগটা করেছেন, এই সব ভাগকে একত্রিত করে কি বলা হচ্ছে? একে মৌলিক খাদ্যগোষ্ঠী বলা হয়। মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা মৌলিক খাদ্যগোষ্ঠীর মাধ্যমে নির্বাচিত খাদ্যে উপযুক্ত উপাদান পর্যাপ্ত অনুপাতে থাকে। মৌলিক খাদ্যগোষ্ঠীর মাধ্যমে নির্বাচিত খাদ্যে এই যে প্রতিটা গোষ্ঠী, এখানে শাকসবজি আছে, এখানে ফল আছে, এখানে দুধ জাতীয় খাবার আছে, এখানে প্রোটিন জাতীয় খাবার আছে, এখানে তেল জাতীয় খাবার আছে, অনেকগুলো করে কিন্তু ছবি। তো যিনি আটার তৈরি রুটি খাবে, বা এই রুটি হতে পারে, পাউরুটি হতে পারে, আলু আছে, এখানে পিঠা আছে, এখানে সবগুলো খাবারে কে পুষ্টি উপাদানের মাত্রাটা কিন্তু একই রকম থাকবে। কেননা এটা হচ্ছে শস্য জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। তাহলে কেউ যদি মৌলিক খাদ্যগোষ্ঠীর মাধ্যমে নির্বাচিত শ্রেণী থেকে যে কোনো একটি খাবার গ্রহণ করলো, এখান থেকে একটি খাবার গ্রহণ করবে, এই ধাপ থেকে একটি খাবার গ্রহণ করবে, এভাবে প্রতিটা ধাপ থেকে নিয়ে যদি খাবার গ্রহণ করে থাকে, তাহলে তার খাদ্যের যে প্রয়োজনীয় অনুপাত সেটা কিন্তু, বা যে পুষ্টি উপাদানের প্রাপ্যতা পাওয়া দরকার, সেটা কিন্তু নিশ্চিত হবে। দেহের চাহিদা অনুযায়ী পরিমিত এবং পর্যাপ্ত পুষ্টিকর উপাদান প্রাপ্তি, এটা তো আমি তোমাদেরকে বলেছি। দেহের চাহিদা অনুযায়ী যতটুকু ক্যালোরি প্রয়োজন, এক একজন ব্যক্তির বয়স অনুযায়ী প্রতিটা বয়সের ক্যালোরির চাহিদা ভিন্ন থাকে। শিশুদের যেমন দুধ জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় খাবারের আধিক্য থাকে। যার বয়স একটু বেশি বা বার্ধক্যকাল যিনি পার করছেন, তার কিন্তু অন্যান্য উপাদানের চেয়ে ধাতব লবণ এবং কার্বস জাতীয় উপাদানগুলোর বেশি প্রয়োজন। সুস্থ থাকার জন্য ভিটামিন জাতীয় উপাদানগুলো বেশি প্রয়োজন। তাহলে যার দেহে যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন রয়েছে, মৌলিক খাদ্যগোষ্ঠী কি আমাদেরকে সাহায্য করছে সেই পর্যাপ্ত পরিমিত পুষ্টি উপাদান প্রাপ্তিতে। একঘেয়েমি মুক্ত রুচিকর সুষম খাদ্য তালিকা তৈরি বা মেনু তৈরিতে কি মৌলিক খাদ্যগোষ্ঠী সাহায্য করছে? কিভাবে সাহায্য করছে? যেহেতু আমাদের জানা আছে এই জাতীয় সকল খাদ্যগুলো কি, এই জাতীয় সকল খাদ্যগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এখানে শাকসবজির মধ্যে আমরা যদি জানি যে কোন খাবারগুলো এই জাতীয়, ফলের মধ্যে সব ধরনের ফল থেকে আমরা একই ধরনের উপাদান পাচ্ছি। যখন আমাদের জানা থাকবে প্রোটিন জাতীয় খাবারগুলো কি কি, আমরা যদি জানি যে ডাল, সয়াবিন, সিমের বিচি, এগুলোতেও প্রোটিন পাওয়া যায়, তাহলে দেখা যাবে আমরা পর্যায়ক্রমে খাদ্য একই ধরনের গ্রহণ না করে আমরা সেই ভিন্ন ভিন্ন খাবারের উপস্থিতি বা ভিন্ন ভিন্ন উপাদানের যদি আমরা সংযোজন করতে পারি, তাহলে কিন্তু বৈচিত্র্য আসবে। বিশেষ করে শিশু যারা, তারা কিন্তু একই খাবার গ্রহণ করতে চায় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্যই সুষম খাদ্য রচনায় বা আমাদের নিজেরা আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, সেই খাবার যদি আমাদের একঘেয়েমি লাগে, আমরা অবশ্যই মৌলিক খাদ্যগোষ্ঠীর দিকে তাকাবো। আমরা এখান থেকে খাবারের বৈচিত্র্য আনার জন্য আমরা মৌলিক খাদ্যগোষ্ঠীর ব্যবহারটা আমাদেরকে অনেক বেশি সহায়তা করবে। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মৌলিক খাদ্যগোষ্ঠীর যে শ্রেণী বিভাগ আছে, আমরা এখানে বইতে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 86। মৌলিক খাদ্য শ্রেণীতে অন্তর্ভুক্ত খাদ্যগুলোর নাম ও প্রাপ্ত পুষ্টি উপাদানের যে তালিকা, তোমাদের এখানে যে ছকটা আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমরা অবশ্যই এখানে পুষ্টি উপাদানগুলোর নামটা পড়বে, নামগুলো জানবে। আর এখানে যে শ্রেণীটা আছে, তোমরা অবশ্যই কোন শ্রেণীতে কী উপাদান পাওয়া যাচ্ছে খেয়াল করবে। আমি তোমাদের সঙ্গে এই শ্রেণীটা নিয়ে আলোচনা করছি। 1 নম্বর শস্য জাতীয় খাদ্যশ্রেণী, শক্তি উৎপাদনকারী খাদ্যশ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, ব্রেকেটে যে কথাটা আছে, তাহলে কার্বোহাইড্রেট জাতীয় বা শস্য জাতীয়, আমরা শর্করা জাতীয় যে খাদ্যশ্রেণী আছে, এই শ্রেণীটা মূলত কি করে? আমাদেরকে শক্তি উৎপাদন করে আমাদের দেহে। আর এতে কি কি পাওয়া যায় দেখো। যেহেতু শক্তি উৎপাদনকারী খাদ্যশ্রেণী, তাহলে ক্যালোরির অনেক বেশি যোগান আমরা এখান থেকে পাই। কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন আছে, ভিটামিন B1 বা থায়ামিন আছে, সঙ্গে সঙ্গে কি আছে? ভিটামিন B2 বা রিবোফ্লাভিন। শাকসবজি জাতীয় ও ফল জাতীয় খাদ্য, এই শ্রেণীকে কি বলা হচ্ছে? রোগ প্রতিরোধকারী খাদ্য শ্রেণী। তোমরা প্রতিটা ধাপ অনুযায়ী কিন্তু এখানে চিত্র দেওয়া আছে, বইতেও আছে, খেয়াল করবে। যেহেতু শাকসবজি ও ফল আমরা পড়েছি, শাকসবজিতে কি থাকে? কার্বস, যাতে বা আমরা সেলুলোজ পাই। সেলুলোজ কি করে? আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, অনেক বেশি প্রয়োজন শরীরের তাপমাত্রার সমতা সুস্থ থাকার জন্য খাবার পরিপাকে সেলুলোজ জাতীয় উপাদানগুলো। তাহলে আমাদেরকে অবশ্যই এখান থেকে প্রতিদিনের খাবারে আমাদের এই শ্রেণীর অন্তর্ভুক্ত থাকতে হবে। শাকসবজি ও ফল জাতীয় খাদ্যে কি পাওয়া যায় দেখো? সেলুলোজ, ভিটামিন B2 বা রিবোফ্লাভিন, ভিটামিন C,
ক্যারোটিন। ক্যারোটিন কেন পাচ্ছি? আমরা এখানে প্রচুর শাকসবজি শ্রেণীতে দেখো সবই রঙিন, কিন্তু আমরা এখানে রঙিন খাবার পাচ্ছি, ফল সব রঙিন। তাহলে এই যে রঙিন খাবারগুলোতে ভিটামিন এ ক্যারোটিনের প্রাকৃতিক উৎস আমরা জানি। তাহলে ক্যারোটিন পাচ্ছি, ফলিক অ্যাসিড পাচ্ছি, মিনারেলস পাচ্ছি। কী কী মিনারেলস দেখো, ধাতব উপাদানগুলো কী কী? ক্যালসিয়াম, লৌহ আর সোডিয়াম। এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে শাকসবজি ও ফল জাতীয় খাদ্যশ্রেণী থেকে। মাছ, মাংস, ডাল, বিচি জাতীয় খাদ্য। মাছ, মাংস, ডাল, বিচি জাতীয় খাদ্যকে কি বলছে? দেহ গঠনকারী ও ক্ষয়পূরণকারী। তার মানে কি, এখান থেকে আমরা প্রোটিন অনেক বেশি পেয়ে থাকি। দেহ গঠনকারী ও ক্ষয়পূরণকারী খাদ্যশ্রেণী, যেখানে মাছ, মাংস, ডাল, বিচি জাতীয় খাদ্যগুলো আছে। কি পাচ্ছি আমরা? অবশ্যই ক্যালোরি পাচ্ছি, প্রোটিন, ভিটামিন বি1 বা থায়ামিন, বি2 বা রিবোফ্লাভিন, বি6, বি12। বি12কে কী বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, সায়ালোকোবালামিন। আর এটা হচ্ছে পাইরোডক্সিন। ভিটামিন এ, আয়রন। এছাড়া আরও কিছু ধাতব উপাদান পাচ্ছি, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড। এগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা মাছ, মাংস, ডাল, বিচি জাতীয় খাদ্য থেকে পাচ্ছি। দুধ ও দুগ্ধজাত খাদ্যশ্রেণী। দুধ ও দুগ্ধজাত খাদ্যশ্রেণী শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্যশ্রেণী। মনে রাখতে হবে আমাদেরকে, এই জাতীয় খাদ্য উপাদানটা যারা প্রাপ্তবয়স্ক মানুষের চেয়ে বাড়ন্ত শিশু যারা আছে, বাড়ন্ত শিশু মানে আমরা 1 থেকে 5 বছর বয়স। তোমরা জানো প্রথম 5 মাস শিশুরা মায়ের দুধ গ্রহণ করে থাকে, তারপর 6 মাস থেকে কিন্তু শিশুকে পরিপূরক খাবার দিতে হয়। তখন কিন্তু যেহেতু মায়ের দুধ সে খাচ্ছে না, তখন তাকে অবশ্যই দুধ ও দুগ্ধ জাতীয় খাদ্য দিতে হবে, যেহেতু এটা বাড়ন্ত শিশুর বয়স। তখন এই যে 5 বছর বয়স পর্যন্ত অবশ্যই শিশুকে প্রতিবেলার আহারে দুধের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আর এই যে এখানে কি বলছি, দুধ ও দুগ্ধজাত খাদ্যশ্রেণী হচ্ছে শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্যশ্রেণী। তোমরা যারা আছো কিশোর কিশোরী, তোমাদেরও প্রয়োজন দুগ্ধজাত খাদ্যশ্রেণীর খাবার। প্রোটিন পাচ্ছি, ক্যালোরি, ল্যাকটোজ। ল্যাকটোজকে, দুধের শর্করাকে ল্যাকটোজ বলে। ভিটামিন এ, ভিটামিন বি2 বা রিবোফ্লাভিন আর ভিটামিন বি12। তাহলে এছাড়া আরও অন্যান্য ভিটামিনও থাকে। অবশ্যই এই জাতীয় খাদ্যশ্রেণী কিন্তু খাবারে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। স্নেহ বা তেল ও মিষ্টি জাতীয় খাদ্যশ্রেণী। স্নেহ বা তেল ও মিষ্টি জাতীয় খাদ্যশ্রেণী তোমাদের এই জাতীয় খাদ্য উপাদানগুলো বা এই জাতীয় খাদ্য উপাদানে যে খাবারগুলো থাকে তোমাদের খুব প্রিয় খাবার, পেস্ট্রি, বাটার, চিজ, আইসক্রিম, এই যে খাবারগুলো মিষ্টি, এই খাবারগুলোতে কি পাচ্ছি? প্রধানত দেখো ঘনীভূত শক্তি বা ক্যালোরির উৎস। ঘনীভূত শক্তি, মাখন আমরা ঘনীভূত অবস্থায়, আমরা জমাট অবস্থায় পাই, আমরা চিজ জমাট অবস্থায় পাই। এই জন্য এটা কি আমরা কি বলবো? ঘনীভূত শক্তি বা ফ্যাটের উৎস বলবো আমরা। ক্যালোরির উৎস, অনেক বেশি ক্যালোরি পাওয়া যায় প্রিয় শিক্ষার্থীরা। 1 গ্রাম ফ্যাট আমাদেরকে 9 কিলো ক্যালোরি শক্তি প্রদান করে, যেখানে প্রোটিন ও কার্বোহাইড্রেট থেকে আমরা 1 গ্রাম থেকে পাই 4 কিলো ক্যালোরি খাবার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, তোমাদের নিশ্চয়ই মনে আছে ভিটামিনের শ্রেণীবিভাগ আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। ভিটামিনের শ্রেণীবিভাগে আমরা পড়েছিলাম ভিটামিন এ, ডি, ই, কে, যেটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। সেই ভিটামিনগুলো আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা স্নেহ বা তেল ও মিষ্টি জাতীয় খাদ্যশ্রেণী, এখান থেকে কিন্তু আমরা ভিটামিন এ, ডি, ই, কে এই ভিটামিনগুলো পাবো। তো আমাদেরকে অবশ্যই এই যে মৌলিক খাদ্যশ্রেণীর যে আমাদের ভাগটা আছে, আমাদের এই যে তালিকাটা আছে বইতে, এটা তোমরা তোমাদের নিজেদের যে ডায়েট প্ল্যান, তোমাদের নিজেরা তোমরা যে খাবার গ্রহণ করো, তোমরাও চাইলে এটা লক্ষ্য করে বা এটা ফলো করবে। তোমরা এখান থেকে তোমাদের নিজের খাদ্য তালিকাটা তোমরা যদি নিজেরাই তৈরি করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত হবে। আমরা অবশ্যই সুষম খাবার তো আমাদের গ্রহণ করতেই হবে যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে হয়। তাহলে আজকে আমরা কি কি শিখেছি চলো আরেকবার দেখি। আমরা প্রথমেই মৌলিক খাদ্যগোষ্ঠীর সংজ্ঞা শিখেছিলাম। এখানে মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা, রেখাচিত্রটা আমরা অবশ্যই লক্ষ্য করব। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে রেখাচিত্র দিয়ে। আমরা মৌলিক খাদ্যগোষ্ঠীতে কি কি অন্তর্ভুক্ত আছে খাবার, আমরা এটা জেনেছি। আর সেই সঙ্গে আমরা মৌলিক খাদ্যগোষ্ঠীর যে শ্রেণীবিভাগ আছে, যে তালিকাটা, এই তালিকাটা আমরা আজকে বিস্তারিত জানলাম। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরেও তোমরা অবশ্যই বই থেকে আবার একটু পড়বে। আর তোমাদের জন্য আজকে যে বাড়ির কাজ, তোমরা সবাই ডায়েরিতে লিখে নাও তোমাদের আজকের বাড়ির কাজ। মৌলিক খাদ্য শ্রেণীর সংজ্ঞা দাও, মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা,
ব্যাখ্যা করো। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক খাদ্য শ্রেণীর সংজ্ঞা দাও, মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। মৌলিক খাদ্য শ্রেণী আর মৌলিক খাদ্যগোষ্ঠী একই কথা। মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা আসতে পারে, আবার সুষম খাদ্য রচনায় মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা সেটা আরেকটু ভিন্ন প্রশ্ন। আমরা দুটো আলোচনা একটু কাছাকাছি হলেও ভিন্ন, আমি ওটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এটা একটা অনুধাবন প্রশ্ন। মৌলিক খাদ্যগোষ্ঠীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করার আগে তোমাকে অবশ্যই জ্ঞানমূলক মৌলিক খাদ্যগোষ্ঠী কী এটা তোমাকে লিখে নিয়ে তোমাকে অনুধাবনের এই আলোচনাটা যেতে হবে প্রয়োজনীয়তায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছো। বিস্তারিত আরও বই থেকে পড়বে। আর যদি কোনো বিষয় নিয়ে বুঝতে অসুবিধা হয়, এখানে মিসের ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে অবশ্যই ফোন করবে। আর লক্ষ্য করো সবাই, আমাদের আজকে ক্লাস নাম্বার 8, আমাদের বাড়ির কাজ নাম্বারও 8। তাহলে যারা হোমওয়ার্ক পাঠাচ্ছ অবশ্যই তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পাঠাতে পারছো না, দূরে আছো, বাড়ির কাজ অবশ্যই পাঠাবে, কারণ বাড়ির কাজটা তোমাদের সিটি নাম্বার হিসেবে গণ্য করা হচ্ছে। বিষয়টি গুরুত্বপূর্ণ, অবশ্যই বাড়ির কাজ করে পাঠাবে। দূরে যারা আছো অনলাইন ক্লাসগুলো দেখে বাড়ির কাজ করে রাখবে, যখন সুবিধা হবে তখন পাঠাবে, অথবা স্কুল খোলার পরে একসাথে জমা দেওয়ার চেষ্টা করবে। তো আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।